ভারতে বসবাসকারী হলেই তাদেরকে নাগরিকত্বটুকু দেওয়া হোক। ভারতে বসবাসকারী হলেই তাদেরকে নাগরিকত্বটুকু দেওয়া হোক। হ্যাঁ, ভারতবর্ষ তো ধর্মশালা না যে যেখান থেকে পারবে উড়ে এসে এখানে বসবে আর তাদেরকে নাগরিকত্ব দিতে হবে ভারতের, তাই না? ভোটার আইডি দেওয়ার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। আচ্ছা, তাহলে যদি দিচ্ছেন না, যদি আপনার এখানে হাব হয়েছে বলে নকল পরিচয়পত্র আসছে, অ্যাকশন তো রাজ্য নেবে, কারণ হাবটা তো রাজ্যে তৈরি হয়েছে। এবিপি আনন্দের সুমন দে মাঝে মধ্যে যেভাবে তৃণমূলের মুখে ঝামা ঘষে দেয় তাতে করে ওনাকে স্যালিউট জানাই। আর উল্টো দিকে ভাই এদের এক ফোঁটা লাজ লজ্জা নেই। এদের যুক্তিটা আগে পুরোটা শোনো, তারপর কথা হচ্ছে। এই বর্ডারের দায়িত্ব তো বর্ডার সিকিউরিটি ফোর্সের। সমিতা, যে বিএসএফ এর অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব বর্ডারে, তারপরে এই রাজ্যে ঢোকার পর টাকার বিনিময়ে যখন ভুয়ো আধার, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভোটার আইডি তৈরি করছে, সেটা রক্ষার দায়িত্ব দাদা রাজ্য সরকারের। এই রাজ্যে ঢোকার পর টাকার বিনিময়ে যখন ভুয়ো আধার, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভোটার আইডি তৈরি করছে, সেটা রক্ষার দায়িত্ব দাদা রাজ্য সরকারের। তাহলে সেটা সিবিআই ইডি এসে তদন্ত করুক। তাহলে কি এই কথাটা শোনার পর আপনাদের মনের মধ্যেও তো এটাই চলছে হয়তো যে कौन है ये लोग, कहां से आते हैं? ভাই এদের এই কথাগুলোর মানেটা ঠিক কি দাঁড়াচ্ছে? এরা ঠিক কি বলতে চাইছে? যে আমরা ভাই চুরি করব, আমরা ভাই দুর্নীতি করব, তোমরা ভাই পারলে আমাদেরকে আটকে দেখাও, এটাই বলতে চাইছে নাকি? এই রাজ্যে ঢোকার পর টাকার বিনিময়ে যখন ভুয়ো আধার, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভোটার আইডি তৈরি করছে, সেটা রক্ষার দায়িত্ব দাদা রাজ্য সরকারের। তাহলে সেটা সিবিআই ইডি এসে তদন্ত করুক। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। ভারত থেকে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের জালে 12 জন বাংলাদেশি এসআইআর এর ভয়ে পালাচ্ছিল ভারত থেকে, আর সেই সময় গ্রেপ্তার সীমান্তে। এসআইআর এর ভয়ে ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে থাকা বাংলাদেশিরা উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ল পুলিশের হাতে। গ্রেপ্তার 12 জন বাংলাদেশি। আসলে ব্যাপারটা হয়েছে কি, বিহারের প্যাকেজিং সিস্টেমটা ঠিক কিভাবে হয়েছে এবং সেই প্যাকেজগুলোকে কিভাবে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে সেটা তো এরা খুব ভালো করে দেখেছে এবং খুব ভালো করে জানে। সুতরাং বিহারে জিনিসটা কি হয়েছে সেটা দেখেছে এরা, এবং সেই একই জিনিস যখন আমার এই বাংলাতে হতে চলেছে তখন এরা ঠিক বুঝতে পারছে যে বা যারা যেভাবেই বলুক না কেন যে এসআইআর করতে দেব না, এসআইআর তো হচ্ছে, এবং যে বা যারা যেভাবেই বলুক না কেন যে একটাও নাম বাদ যাবে না, কিন্তু যারা প্রকৃত বাংলাদেশি আমার এই রাজ্যে, আমার এই ভারতবর্ষে এসে থেকেছিল তারা তো জানে যে ঠিক কি হতে চলেছে। তার জন্য যারা প্রকৃত বাংলাদেশি এসে অবৈধভাবে ঢুকেছিল তারা নিজেরাই আগের থেকে পাত্তারি গুটিয়ে পালাতে চাইছে। আর সেই পালানোর যখন চেষ্টা চালানো হচ্ছে, যখন তারা বর্ডার ক্রস করতে যাচ্ছে, ঠিক তখনই তারা একের পর এক ধরা পড়ছে দিনের পর দিন। আর এত কিছুর পরেও তৃণমূলের একটার পর এক নেতা কিংবা নেত্রীরা বলেই চলেছে যে বাংলাতে একটাও অবৈধ ভোটার নেই, বাংলাতে একটাও বাংলাদেশি নেই, কোনো বাংলাদেশি কেউ নেই, কোনো রোহিঙ্গা নেই, এখানেও সবাই আছে, যারা ঘাম ঝরায় তারাই নাগরিক, আমরা এটাই মানি। কিন্তু আসলেই চিত্রটা কি সেটা এসআইআর হতে না হতে প্রকাশ পেয়ে যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের সাতক্ষীরায় যাবার সময় বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের পাকড়াও করেন। পাকড়াও করে স্বরূপনগর থানার হাতে তুলে দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃত 12 জনের মধ্যে 5 জন পুরুষ, 4 জন মহিলা ও 3 জন শিশু। ধৃতদের আজই বসিরহাট আদালতে তোলা হয়। এইবার ভাই এরা যে গ্রেপ্তার হচ্ছে এখন, এরা জাস্ট কয়েকদিন আগেই যে আবার ভারতবর্ষে ঢুকেছে এমনটা নয়, এরা অনেক দিন আগে, বেশ কয়েকদিন আগে ঢুকেছিল। যেরকম কেউ বলছে 3 বছর আগে ঢুকেছে, কেউ বলছে 5 বছর আগে ঢুকেছিল। জেরায় তারা জানান বছর 3 আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে আসেন তারা। তারপর থেকে তারা ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে এরা ধরা পড়তে এখন বলছে 3 বা 5 বছর আগে ঢুকেছিল, কিন্তু দেখা যাবে হয়তো এরা আরো আগের থেকে আমার এই ভারতবর্ষে বাংলার মধ্য দিয়ে অনুপ্রবেশ করেছিল, আর এখন এসআইআর এর ভয়ে পাত্তারি গুটিয়ে পালিয়ে যাচ্ছে। এখন এসআইআর এর ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন। সো আমার এই ভিডিওটার মধ্য দিয়ে আমি একটাই কথা বলতে চাই, যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী আমার এই ভিডিওটা দেখে থাকো ভাই, এখনো সময় রয়েছে, তোমরা ভাই নিজের থেকে পারলে চলে যাও, না হলে বিহারে কি অবস্থা করা হয়েছে নিশ্চয়ই দেখেছো, প্যাকেজিং করে কিভাবে পাঠানো হয়েছে, তোমাদেরও ঠিক একইভাবে প্যাকেজিং করে বাংলার থেকে বাংলা ছাড়া করা হবে। সুতরাং পারলে নিজের থেকে চলে যাও, না হলে প্যাকেজিং হয়ে যেতে চাইলে
থেকে যেও এখনো। ওদিকে পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে ইসলামপুরেও গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বাংলাদেশি যুবকের কাছে বাংলাদেশি পাসপোর্ট থেকে শুরু করে ভারতের আধার কার্ড, ভোটার কার্ড সবই রয়েছে। যুবকের বাড়ি বাংলাদেশের বালিয়াডাঙ্গা থানার এলাকায়। তার বাংলাদেশে নাম পঞ্চানন পাল এবং ভারতে নাম রূপায়ণ পাল। দিল্লির গুরগাঁওয়ে একটি কোম্পানিতে কাজ করত। আজ তাকে গ্রেপ্তার করা হয় পণ্ডিত পোতা 2 গ্রাম পঞ্চায়েতের রাজাভিটা এলাকার এক আত্মীয়র বাড়ি থেকে। এইবার যে সমস্ত অনুপ্রবেশকারীরা এটা ভাবছে যে আমরা তো দীর্ঘ 8-10 বছর ধরেই এখানে রয়েছি, আমরা তো এখানকার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো ভুয়োভাবে অর্থাৎ অবৈধভাবে বানিয়ে নিয়েছি, সুতরাং তবে থেকে আমাদের কোনো অসুবিধা হয়নি, এসআইআরটা জাস্ট হতে দাও। কারণ এসআইআরে তো 2002-এর লিস্ট অনুযায়ী চেক করা হবে এবং সেখানে যদি পিতা কিংবা মায়ের নাম না থেকে থাকে অবশ্যই তাদেরকে রিচেক করা হবে ভালো করে। আর ঠিক তখন এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়তে বাধ্য। সুতরাং ভাই এখনো টাইম রয়েছে, যদি সত্যি সত্যি তোমরা কেউ এসে থাকো চলে যাও, কোনো অসুবিধা নেই। ভারতে বর্তমানে বসবাস একটি অর্ডিন্যান্সের মাধ্যমে, একটি আইনের মাধ্যমে ভারতে বর্তমানে বসবাসকারী সমস্ত মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। ইনি যেটা বলতে চাইছেন যে ভারতবর্ষের বুকে বর্তমান সময়ে এমন একটা আইন আনা হোক যেটার মধ্য দিয়ে ভারতবর্ষে বসবাসরত সমস্ত মানুষদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া যাবে। অর্থাৎ যে কোনো ব্যক্তি যেখান থেকেই আসতে পারে, সেটা হতে পারে বাংলাদেশ, সেটা হতে পারে পাকিস্তান, যে কোনো জায়গা থেকেই আসতে পারে, যদি বর্তমান সময়ে সে ভারতবর্ষে বাস করছে তাকে ভারতবর্ষের নাগরিকত্ব দিতে হবে। সোজা কথা ইনি এটাই বলতে চাইছেন। ভারতে বর্তমানে বসবাসকারী সমস্ত মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। তো এনার এই কথাটা নিয়ে আমি কিছুই বলবো না। এনার এই কথাটা আমি ভাই তোমাদেরকে বললাম, তোমাদের কাছেই তুলে দিলাম। তোমরা এই কথার পরিপ্রেক্ষিতে ঠিক কি বলতে চাও অবশ্যই নিচে কমেন্টের মধ্য দিয়ে একটু জানাও। এসআইআর যা বিহারে করা হয়েছে এটা একেবারে উচিত হয়নি। গোটা দেশ জুড়ে মানুষ এসআইআর এর বিরোধিতা করবেন, কিন্তু এই নির্বাচন কমিশন যখন এসআইআর ঘোষণা করেনি তখন এই পশ্চিমবাংলায় মৃত ভোটারদের নাম কেন ওরা বাদ দিতে পারেননি, আমরা সেই প্রশ্নটাই করেছি। ভাই যে প্রশ্নটা তৃণমূলের করা উচিত সে প্রশ্নটা করছে কারা? যারা নাকি আমার এই বাংলায় শূন্য না। মানে আজকাল কি এরা তাহলে নিজেদের ঝান্ডাটুকু ধরা বাদ দিয়ে তৃণমূলের দালালির ঝান্ডাটুকু ধরতে ব্যস্ত নাকি? বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার যে চক্রান্ত গোটা দেশ জুড়ে হয়েছে, ভাই তৃণমূল এবং সিপিএম এর সেই একটাই কথা, বাঙালিকে নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ও কাকা, তাহলে এই যে যারা ধরা পড়ছে এরা কারা? এরাও তো বাংলায় কথা বলে, আর তার জন্যই তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। কিন্তু আপনারা যে ইস্যুটা তুলতে চাইছেন সেটা আসলে বাস্তব নয়, কিন্তু মানুষকে ভুল বোঝানো চলছে, অনবরত চলছে। চলুক, আর কতদিন চলবে চলুক, আমরাও দেখতে চাই কতটা কি চলে, এসআইআরটা কতটা কি হয় এবং শেষ পর্যন্ত কতটা কি ঘটে সেটাই। কিন্তু এই নির্বাচন কমিশন যখন এসআইআর ঘোষণা করেনি তখন এই পশ্চিমবাংলায় মৃত ভোটারদের নাম কেন ওরা বাদ দিতে পারেননি, আমরা সেই প্রশ্নটাই করেছি। এই পশ্চিমবাংলায় মৃত ভোটারদের নাম কেন ওরা বাদ দিতে পারেননি, আমরা সেই প্রশ্নটাই করেছি। ভাই একদিকে এরা এসআইআর এর বিরোধিতা করছে, আবার অপর দিকে বলছে কেন ইলেকশন কমিশন পশ্চিম বাংলাতে মৃত ভোটারদের নাম বাদ দিতে পারেনি। আরে ভাই এসআইআর তো করাই হচ্ছে মৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য এবং অবৈধ যদি কোনো ভোটার থেকে থাকে সেটা বাদ দেওয়ার জন্য। একদিকে এরা এসআইআর এর বিরোধিতা করছে, আবার অপর দিকে এটাই প্রশ্ন তুলছে কেন এখনো মৃত ভোটারদের নাম বাদ পড়েনি ভোটার লিস্ট থেকে। অবাস্তব কথাবার্তা। আমাদের দেশে ধর্মনিরপেক্ষ দেশ, এখানে আলাদা করে কেউ বিপদে থাকতে পারে না। 2014-র আগে থেকেই বিপদে থাকতাম আমরা, কই সেই সময় তো ছিলাম না। এরা হচ্ছে সবাই শিক্ষিত মানুষজন। তো এই শিক্ষিত সমাজের কাছে, এই শিক্ষিত মানুষজনদের কাছে আমার একটা বিশেষ প্রশ্ন। আমরা মোটামুটি সবাই ইতিহাস বইটুকু পড়াশোনা করেছি। যারা আপাত মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তারা এটা জানেন যে হিস্ট্রিতে কাদেরকে ঠিক বড় করে দেখানো রয়েছে, আর এই জিনিসটা কেন রয়েছে, কারা হিস্ট্রি বুকের মধ্যে এই পলিটিক্সটা করেছেন। অতীতে সত্যি কি ওরাই শুধুমাত্র বড় ছিল, নাকি ওদেরকে এইভাবে বড় করে দেখানো রয়েছে? হিস্ট্রি বুকের যে এই পলিটিক্সটা করা হয়েছে
সেটা যে কোনো স্টুডেন্ট যখন একটু তার নিজস্ব বোধ দিয়ে একটু বিচার করবে তখন সে নিজেই বুঝতে পারবে ব্যাপারটা। তো এইখান থেকেই এই ব্যাপারগুলো স্পষ্ট হয়ে যায়। হিন্দু মুসলিমের দাঙ্গা সব থেকে বড় এই পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বড় নোংরা রাজনীতি বলে আমরা মনে করি। কারণ উনি যদি হিন্দুদের কথা বলেন যে হিন্দুরা বিপদে আছে, আর 26,000 চাকরি প্রার্থী রাস্তায় যখন বসেছিলেন তারা হিন্দুই ছিলেন অনেকে, তো সেই হিন্দুরা কেন চাকরি হারালো? আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি, শুভেন্দু অধিকারী যে হিন্দুত্ববাদী সরকার গঠন করার জন্য ডাক দিয়েছেন, এনারা তার সঙ্গে 26,000 চাকরি প্রার্থীদের চাকরি চলে গেছে সেই চাকরি চলে যাওয়ার তুলনা করছেন, যে সেখানেও তো অনেক হিন্দু ছিল, তাদের চাকরিটা চলে গেল, তাদের চাকরি তিনি কেন আটকাতে পারলেন না। এ বিষয়ে কি বলা যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো এর বিষয়ে কি বলতে চান আপনারা। আসলে বর্তমান সময়ের মানুষেরা অতি শিক্ষিত, এটা বাস্তব যে শিক্ষা যেমনভাবে আলো আনে ঠিক তেমনভাবে নিজেদের অস্তিত্বকেও খানিকটা হলেও ভুলিয়ে দেয়। এটা বাস্তব, এটা অনেকেই মানেন না কিন্তু এটা বাস্তব। আর বর্তমান সময়ে এটা দিকে দিকে দেখা যাচ্ছে এই জিনিসটা। যখনই কোনো ব্যক্তি, সে হতে পারে নারী কিংবা পুরুষ, যখন সে একটু অতিরিক্ত শিক্ষা পেয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের ধর্মের ক্ষেত্রেই এটা হতে দেখেছি। কারণ আমাদের ধর্মে ছোটবেলার থেকেই যে একটা শিক্ষা, আমাদের যে অস্তিত্বের শিক্ষা, সেই শিক্ষাটা দেওয়া হয় না, যেটা অন্যান্য ধর্মে দেওয়া হয়। সুতরাং এটাই হচ্ছে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের সবচেয়ে বড় ফল্ট। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই যে নিজেদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে আজ থেকে নিজেদের যে ধর্ম, নিজেদের যে আস্থা, সেই আস্থা এবং ধর্মর প্রতি যে বিশ্বাস, সে বিষয়ে আজ থেকেই সচেতন করান, না হলে ইন ফিউচার অবশ্যই পস্তাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।